স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের টেস্ট করতে গিয়ে ভোগান্তি যেন শেষ নেই। নমুনা দেওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা শেষে মৃত্যুর ঘটনাও ঘটছে। তবু আসেন না আইইডিসিআর এর নমুনা সংগ্রহকারী। সারা দেশের বিভিন্ন ল্যাবে রোগীদের নমুনার স্তূপ জমা হচ্ছে, ফলে বাড়ছে রোগীদের প্রতীক্ষাও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অব্যবস্থাপনা নিয়ে এত অল্প সংখ্যক পরীক্ষা করলে বাড়বে আক্রান্তের সংখ্যা। আর নিজেদের জনবল সহ নানা সংকটের কথা বলছে আইইডিসিআর। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক করোনার নানা উপসর্গে ভুগছিলেন। নমুনা প্রদানের জন্য দীর্ঘ অপেক্ষা শেষে তার মৃত্যু হয়। তবুও তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহের জন্য আসেনি কেউ। আমাদের একটু মনে কষ্ট ছিল। আমরা সচিব মহোদয়কে আমরা অবহিত করেছি, ভবিষ্যতে এরকম হবে না, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এমন বাস্তবতায় সবচেয়ে বেশি হতাশ করছে এ পর্যন্ত পিসিআর টেস্টের সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রতিদিনই সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। পেশেন্ট আক্রান্ত হচ্ছে, নমুনা আমরা সংগ্রহ করছি, আমরা পর্যায়ক্রমে কিন্তু আরো কয়েকটা বাড়াচ্ছি, যাতে সবাই মোটামুটি টেস্টের আওতায় আসতে পারে। ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে অবস্থা আরো করুন। এ পর্যন্ত শুধু চট্টগ্রামের একটি ল্যাবেই অবশিষ্ট আছে 1200-র বেশি নমুনা। এছাড়াও সিলেটে অবশিষ্ট 1040টি, রাজশাহীতে অবশিষ্ট আছে 824টি, বরিশাল বিভাগে 746টি, ময়মনসিংহ বিভাগে 700টি ও রংপুরে অবশিষ্ট আছে 211টি নমুনা। ঢাকার বাইরে ল্যাব সংশ্লিষ্টদের অভিযোগ, শুধুমাত্র কোভিড-19 পজিটিভ হলেই পরীক্ষার ফলাফল জানাতে পারেন তারা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের 52 দিন পরেও মাত্র 50,000-এর কিছু বেশি পরীক্ষা হতাশাজনক, যা বাড়াতে পারে আক্রান্তের সংখ্যা। যত বেশি টেস্ট করা যাবে তত বেশি রোগী শনাক্ত করা যাবে। তাই বেশি টেস্ট, বেশি রোগী শনাক্ত এবং করোনার বিরুদ্ধে যুদ্ধে সাফল্য বেশি। নমুনা পরীক্ষা নিয়ে এত অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুশতাক বলেন, জনবল সংকটের কারণে আশানুরূপ পরীক্ষা করানো যাচ্ছে না, ফলে জমছে নমুনার সংখ্যাও। ল্যাবরেটরি ক্যাপাসিটি পরিপূর্ণ কাজে লাগানো যাচ্ছে না, স্যাম্পল সংগ্রহ করার অভাব। আবার স্যাম্পল সংগ্রহ যাওয়া হচ্ছে, তাও কিন্তু আমরা দ্রুত ফলাফল দিয়ে আমরা যাদের কাছ থেকে আনা হয়েছে ফলাফল দিতে পারছি না। কাজে এগুলো আমাদেরকে খুব জরুরি ভিত্তিতে এই সমস্যার সমাধান করা উচিত। প্রতিদিন অন্তত 10,000 নমুনা পরীক্ষা করতে চায় আইইডিসিআর, সক্ষমতা থাকার পরেও যা নানা সংকটে আটকে আছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস প্রসঙ্গ। দেশে একদিনে করোনা রোগী শনাক্তে নয়া রেকর্ড তৈরি হয়েছে। 24 ঘন্টায় 549 জনের শনাক্ত করা হয়েছে। এটি 24 ঘন্টায় পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্ত। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 6,462 জন। এছাড়া নতুন করে আরো 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 155 জনে। একদিনে আরো 8 জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট 139 জন সুস্থ হয়ে উঠেছেন। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি 4,309টি। এই নমুনা সংগৃহীতর মধ্যে আমরা শনাক্ত রোগী যা পেয়েছি সেটা হলো 549 জনের মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে কোভিড-19 ভাইরাস, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 6,462 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 3 জন, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। 3 জনের বয়স প্রত্যেকেরই 60 ঊর্ধ্ব এবং এই 3 জনই ঢাকার ভিতরের। তাহলে আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 155 জন। করোনার প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাও পর্যদস্ত। এখন পর্যন্ত প্রবাসে থাকা 300-র বেশি বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন 206 জন। 24 ঘন্টায় আরো 5 প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটিতে। প্রাণহানির বেশিরভাগই ঘটেছে নিউ ইয়র্কে। দ্বিতীয় সবচেয়ে বেশি প্রবাসীর প্রাণহানি হয়েছে যুক্তরাজ্যে, সেখানে মারা গেছে 1.5 শতাধিক প্রবাসী বাংলাদেশি। এছাড়াও সৌদি আরবে বাংলাদেশি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38 জনে। কুয়েতে মারা গেছেন 5 জন, কাতারে 3 জন। এছাড়াও সুইডেন, লিবিয়া ও গাম্বিয়াতেও 1 জন করে বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে।
করোনা মহামারীতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 30,80,000-এর বেশি, আর মোট প্রাণহানি ছাড়িয়েছে 2,12,000, যার 1/3 যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 1,157 জন। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে 55,000-এর বেশি মানুষের। তবে করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থা উন্নতির দিকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে চলতি সপ্তাহে ইউরোপে মৃতের সংখ্যা কিছুটা কমে এসেছে। ফলে ইটালি, ফ্রান্স ও স্পেনের মতো যুক্তরাজ্যেও কমেছে মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় দেশটিতে 413 জনের মৃত্যু হয়েছে। এদিকে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থা সংকটাপন্ন। তবে কোভিড-19কে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9,19,000 মানুষ। কোভিড-19 মোকাবেলায় ক্ষেত্রে লকডাউন, সামাজিক দূরত্ব ও পরিচ্ছন্ন থাকার উপর জোর দেওয়া হয়েছে সবচাইতে বেশি। আর সঙ্গে রয়েছে বেশি পরিমাণে পরীক্ষার তাগিদ, কারণ যত বেশি পরিমাণে মানুষকে পরীক্ষার আওতায় আনা যাবে তত বেশি সংক্রমণ ঠেকানো সম্ভব হবে। এক্ষেত্রে অনেক দেশই র্যাপিড টেস্টিং পদ্ধতি ব্যবহারের উপর বেশ জোর দিচ্ছে। চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশিরভাগ দেশেই র্যাপিড টেস্টিং পদ্ধতি অনুসরণ করছে। নাহিদ সিহানের ডেস্ক রিপোর্ট। মহামারী ঠেকাতে দেশে দেশে লকডাউনের পাশাপাশি নাগরিকদের করোনা পরীক্ষার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে, কারণ পরীক্ষা যত বেশি হবে তত বেশি সংক্রমণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আর আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি সুস্থদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা সম্ভব হবে। এক্ষেত্রে র্যাপিড টেস্টিং বা দ্রুত পরীক্ষা পদ্ধতি অনুসরণ করছে অনেকে, কারণ বেশিরভাগ দেশেই অত্যন্ত দ্রুততার সঙ্গে ভাইরাসের সংক্রমণ ঘটেছে। সেক্ষেত্রে নির্ধারিত হাসপাতাল বা প্যাথোলজিতে মানুষের ভিড় সামলানো মুশকিল হয়ে ওঠে। আর এ কারণে দ্রুততার সঙ্গে ফলাফল নিশ্চিত করা ও বেশি পরিমাণে মানুষকে পরীক্ষার আওতায় আনার জন্য র্যাপিড টেস্টিং কার্যকরী বলছেন সংশ্লিষ্টরা। এ কারণে বিভিন্ন দেশেই র্যাপিড টেস্টিং এর উপর জোর দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে নিউ ইয়র্কের 5,000 ফার্মেসিতে পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ফ্রান্সেও আগামী মাসে লকডাউন তুলে দেওয়ার আগেই অন্তত 10 লাখ মানুষকে টেস্টিং এর আওতায় আনার পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত সহ দক্ষিণ এশিয়ার বিপুল পরিমাণ জনগণকে পরীক্ষার আওতায় আনতে বিদেশ থেকে প্রচুর পরিমাণে র্যাপিড টেস্টিং কিট আমদানি শুরু হয়েছে। নাহিদ সিহান, নিউজ 24। রাজধানীতে কারখানা খোলার খবরে আজও ঢাকামুখী হয়েছেন হাজার হাজার শ্রমজীবী মানুষ। এই পরিস্থিতিতে পোশাক মালিকদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শ্রমিকদের ঢাকায় আসতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান এফপিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। আর ঢাকায় অবস্থানরত শ্রমিক দিয়ে কারখানা চালানোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। মঙ্গলবারের হিসেবে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দেশে। এমন পরিস্থিতিতে ঢাকায় কারখানা খোলা রাখার সিদ্ধান্ত পোশাক খাত সংশ্লিষ্টদের। এমন খবরে গেল কয়েকদিন ধরে ঢাকামুখী হাজার হাজার মানুষ। মঙ্গলবার ট্রাক, ছোট ছোট পরিবহন কিংবা পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করতে দেখা যায় অসংখ্য শ্রমজীবী মানুষকে। বর্তমান পরিস্থিতি সহ নানা বিষয়ে খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে পোশাক মালিকরা শ্রমিকদের সুরক্ষায় দেন নানা প্রতিশ্রুতি। বাস্তবতা হলো অনেকে চলে আসছে, সেগুলোকে আমরা ডিসকারেজ করার চেষ্টা করছি। যদি কোনো সুপারভাইজার বা কেউ যদি এই ধরনের করে, তাদেরকেও আমরা অনুরোধ করবো এই কাজটি থেকে বিরত থাকেন। বৈঠকে ঢাকা ও আশেপাশের এলাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই কারখানা চালানোর নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাইরের থেকে কোনো শ্রমিক আসবে না। ঢাকায় যে সমস্ত শ্রমিক অবস্থান করছে তাদের দিয়েই তারা এই কারখানাগুলি ওপেন করবেন এবং সেইভাবেই তারা ওপেন করেছেন। এই ওপেন করতে যে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, কি কি অসুবিধা হতে পারে সেই নিয়েই আজকে আমরা বসছিলাম। স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রাখার পরামর্শ দেন আসাদুজ্জামান খান কামাল। শ্রমিকদের যদি অনাহত ঢাকায় আসার। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। টানা 3 সপ্তাহ পর কাজে যোগ দিয়ে খুশি পোশাক শ্রমিকরা। বড় কারখানাগুলোর পক্ষ থেকে নেওয়া ব্যবস্থাতেও সন্তুষ্ট তারা। কারখানা কর্তৃপক্ষ বলছে শ্রমিকদের নিরাপত্তাতেই এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। কেউ ভাইরাসে আক্রান্ত হলে তার জন্য জরুরি চিকিৎসা ব্যবস্থাও রেখেছে অনেক কারখানা। বিশেষজ্ঞরা বলছেন শতভাগ কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে সাথে নিয়ে সুলতান আহমেদের রিপোর্ট।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পোশাক খাত। মোট রপ্তানি আয়ের 85% আসে এ খাত থেকে। সেই পোশাক খাতে টানা 4 সপ্তাহের ছুটিতে থাকা শ্রমিকদের মনে তৈরি হয়েছিল নানা অনিশ্চয়তা। শঙ্কা ছিল চাকরি হারানো নিয়েও। তবে হঠাৎ করে এই কারখানা খুলে দেওয়ার ঘোষণায় জীবিকার তাগিদে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সাভার গাজীপুর এলাকার বড় কারখানাগুলোয় দেখা যায় নিরাপদ দূরত্ব আর অন্যান্য স্বাস্থ্যবিধি মেনেই শ্রমিকদের ঢোকানো হচ্ছে তাদের কর্মস্থলে। এতে অনেকটা স্বস্তিতেই কাজ করছেন শ্রমিকরা। নানান বিনানের জীবাণুনাশক ওষুধ দিয়ে আমাদের এখানে কাজ করানো হয়। একটু তো আতঙ্ক থাকে, তারপরে আমরা সেফে চলার চেষ্টা করি। ফ্লোরে আমাদের স্যারেরা 3 ফিট করে দূরত্ব রেখেছে। কাজ না থাকলে তো সবসময় সমস্যাই সৃষ্টি হয়। কোনো শ্রমিক আক্রান্ত হলে তার প্রভাব পড়বে পুরো কারখানায়। এজন্য শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টার ত্রুটি নেই কর্তৃপক্ষের। যাদের নর্মাল টেম্পারেচার তারাই ফ্যাক্টরিতে ঢুকবে, যারা টেম্পারেচার যদি হাই দেখা যায় তাহলে তাদেরকে ছুটি দিয়ে দেবে। কিছু বায়ার এমার্জেন্সি কাজ চাচ্ছে এবং তাদের শিপমেন্ট তারা নিয়ে নিচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি খোলা রেখে তাদের কাজগুলো আমাদেরকে করে দিতে হচ্ছে। তবে তড়িঘড়ি করে কারখানা খুলে দেয় ক্রেতাদের কাছে ভুল বার্তা যেতে পারে বলে শঙ্কা এই বিশ্লেষকের। তার মতে প্রতিযোগিতায় টিকতে হলে স্বাস্থ্যবিধি মেনেই চালাতে হবে কারখানা। যে চিত্রটা তাদের কাছে ব্যান্ডসগুলোর কাছে গেল, পশ্চিমা লেবার ইউনিয়নগুলোর কাছে গেল, আইএলওর কাছে গেল, সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা বিশৃঙ্খল পরিস্থিতির মাধ্যমে তাদের ইন্ডাস্ট্রিগুলো খুলছে। একটা বা দুটো ফার্ম করলে হবে না, এবং এটা তো কোনো ইচ্ছা প্রণোদিতভাবে করলে হবে না। এটা ম্যান্ডেটরি হতে হবে, এটা আইনের মাধ্যমে হতে হবে। সরকারকে এই বিষয়ে বিধিমালা প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করতে হবে। জোন অনুযায়ী শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে কন্ট্রোল রুম চালু করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। কোনো শ্রমিক আক্রান্ত হলে তার বিষয়ে জরুরি ব্যবস্থা নিতে প্রস্তুত রাখা হয়েছে ডাক্তার ও নার্স। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার ক্ষেত্রে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করলেও করোনা ভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। মঙ্গলবার আইএলওর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা থেকে এক বিবৃতিতে এই সতর্কবার্তা জারি করে সংস্থাটি। দেশে দেশে লকডাউনের বিধিনিষেধ শিথিল করার প্রক্রিয়া শঙ্কিত এই বার্তা দেয় আইএলও। বাংলাদেশও শর্ত সাপেক্ষে 500-র উপর গার্মেন্টস কারখানা খুলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কর্মীদের ঝুঁকি কমানোর জন্য কর্মীদের ঝুঁকি মূল্যায়ন এবং কর্মস্থলে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে বলেছে এই সংস্থাটি। এ ধরনের নিয়ন্ত্রণ ছাড়া দেশগুলো ভাইরাসের দ্বিতীয় দফা ঢেউয়ের ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। অনুমতি পেয়ে আজ থেকে হোটেল ও রেস্তোরাঁগুলো ইফতার সামগ্রী বিক্রি শুরু করেছে। তবে প্রথম দিনে খুব বেশি সংখ্যক খোলেনি। অনেকে খুললেও পরিষ্কার পরিচ্ছন্নতায় সময় কাটিয়েছেন। রাজধানীর পুরান ঢাকার চিরচেনা চক বাজার একেবারে অচেনা, কারণ খোলা বাজার ও ফুটপাতে ইফতার বিক্রি নিষেধ। ধানমন্ডি স্টার রেস্টুরেন্টে গিয়ে দেখা যায় কিছুটা ভিন্ন চিত্র। সেখানে ক্রেতাদের ভিড় দেখা যায়। ক্রেতাদের কেউ কেউ বলছেন লকডাউনের কারণে তারা কম বের হচ্ছেন। বিক্রেতারা বলছেন ঘর থেকে মানুষ বের হচ্ছেন না, এজন্য বিক্রিও কম। দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়লেও সামাজিক দূরত্ব বজায় বা ঘরে থাকার নির্দেশনা মানছেন না অনেকেই। রাজধানীর বেশিরভাগ অলিগলি লকডাউন থাকলেও প্রধান সড়কে চলাচল বেড়েছে পরিবহন চলাচল। বসে নেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সচেতনতা বৃদ্ধির সাথে সাথে সড়ক জীবাণুমুক্ত করার কাজও করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। একদিকে লম্বা হচ্ছে কোভিড-19 আক্রান্তের সংখ্যা, অন্যদিকে কয়েকদিনের তুলনায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভাগ হয়ে জনসচেতনতার কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। আমরা বাজার, লালবাগ এলাকার বাজারগুলোতে কিছু কাজ করেছি। কিছু বাজারের লেআউটটা আমরা নির্ধারণ করে দিয়েছি, যে লেআউটে এন্ট্রি এবং এক্সিট ভিন্ন হবে, এবং কিছু কিছু বাজার আমরা শিফট করে অন্য জায়গায় নিয়ে গেছি যেখানে স্পেস বেশি এবং জনগণের মাঝে ডিস্টেন্স থাকে। এই কাজগুলো আমরা করে কিছুটা সফলতা পেয়েছি। একই সাথে মোড়ে মোড়ে রয়েছে পুলিশের চেকপোস্ট। তারা জানান দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো এবং গার্মেন্টস খোলার সিদ্ধান্তের কারণে সড়কে চাপ কিছুটা বেড়েছে। আমরা মূলত মানুষজন অযথা ঘর থেকে বেরোয় না আসে, অর্থাৎ তারা স্টে হোম, যে গভর্নমেন্টের যে সিদ্ধান্ত বাসায় থাকার যেন থাকে, এই বিষয়টাকে আমরা এনশিওর করার জন্য প্রায় সময়ই আমরা তল্লাশি চৌকি স্থাপন করি। সড়কে জীবাণুনাশক ছিটানো অব্যাহত রেখেছে নৌবাহিনীর সদস্যরা।
হাতির ঝিল এবং তার সংলগ্ন এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানো। এটা আমরা আজকে সকাল 10টা থেকে শুরু করেছি। ইনশাল্লাহ এর ক্রমবর্ধন হিসেবে আমরা পরবর্তীতে উত্তর দিকে আরও আমাদের এই বিস্তৃতি করব। করোনার প্রভাব না কমা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তারা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। একজন জনপ্রতিনিধির কাঁচা ধান কাটার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে টাঙ্গাইলের ভুয়াপুরের একজন এমপি মাঠে নেমে ধান কাটছেন। গোপালপুর ভুয়াপুরের মাননীয় জাতীয় সংসদ সদস্য ছোটমণির ভাই ধান কাটতেছে এবং সাথে আছেন সাইফুল ইসলাম তালুকদার, সুরজ মামা, আমাদের টগর ভাই, যুবলীগ নেতা। এবার হেক্সেল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। করোনা সংকটে আত্মমানবতার সেবায় আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জের সেই কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। নারায়ণগঞ্জের ব্যবসায়ী খোকন সাহার মরদেহ যখন সিঁড়িতে পড়েছিল, কেউ যখন ছিল না সৎকারের, তখন আবারও সব দায়িত্ব নেন খোরশেদ। পরিবারের অনুমতি নিয়ে খোকন সাহার মুখাগ্নির কাজটিও করেন খোরশেদ। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। খোকন সাহা নারায়ণগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অসুস্থ হয়ে পড়েছিল সিঁড়িতে। করোনা সংকটের অমানবিক পৃথিবীতে কেউ এগিয়ে আসেনি। তারপর সেখানেই পড়েছিল তার মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জের সেই কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার সঙ্গীরা। অসহায় পরিবার তখন কান্নায় ভেঙে পড়া। স্বেচ্ছাসেবীদের সহায়তায় মরদেহ সিঁড়ি থেকে নামানো হয়, নিয়ে যাওয়া হয় শ্মশানে। সেখানেও ছিল না খোকন সাহার কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধু। পরিবারের অনুমতি সাপেক্ষে তার মুখাগ্নি করার দায়িত্ব পড়ে খোরশেদের ওপর। উনি 3 তলা এবং 4 তলার মাঝামাঝি সিঁড়িতে তার মৃতদেহটি পড়েছিল এবং আমরা তার পরিবারের কাছে যাই এবং পরিবার অনুরোধ করে আমাদের সৎকার করার জন্য। আমরা তাদের জানাই যে আমরা মুসলিম ধর্মের অনুসারী। তখন তারা বলে যে তাদের তাতে কোনো আপত্তি নেই, কারণ এখন যেই মানবিক বিপর্যয়, যেই মানবিক সংকট সৃষ্টি হয়েছে, সেখানে আমরা প্রত্যেকের কাছে প্রত্যাশা করি দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো। এই চিন্তা থেকেই আমরা এই দাহ কাজটি সম্পূর্ণ করি। করোনা সংকট শুরু হবার পর থেকেই আর্তমানবতার সেবায় নিয়োজিত নারায়ণগঞ্জের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ। কখনো তাকে দেখা গেছে স্বজনহীন লাশের সৎকারে, আবার কখনো নিজেই গাড়ি চালিয়ে পরিষ্কার করছেন রাস্তা। বিশ্লেষকরা বলছেন, জনগণের পাশে থেকে খোরশেদ জনপ্রতিনিধির সত্যিকার কর্তব্য পালন করছে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। পর্যাপ্ত বাজেট না থাকায় দেশের শত শত সরকারি চিকিৎসক বেতন পাচ্ছেন না। উপজেলা পর্যায়ে চিকিৎসকদের 1 থেকে 5 মাস পর্যন্ত বেতন বকেয়া পড়েছে। নিউজ 24 এর কাছে এমন 600 সরকারি চিকিৎসকের তালিকা রয়েছে। তবে স্বাস্থ্য ক্যাডারের একটি সংগঠন বলছে এই সংখ্যা 2000-এরও বেশি। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারি থেকে যুদ্ধ করছেন চিকিৎসকেরা। তবে সরকারি চিকিৎসকদের একটা অংশ পাচ্ছে না বেতন ভাতা। বেতন বকেয়া রয়েছে এমন প্রায় 600 সরকারি চিকিৎসকের তালিকা নিউজ 24 এর কাছে রয়েছে। তালিকায় দেখা যায় গত ডিসেম্বরে নিয়োগ পাওয়া 39তম বিসিএস এর চিকিৎসকদের ক্ষেত্রে এমন ঘটনা বেশি। জয়েন করার পর থেকেই 8 ডিসেম্বর 2019 থেকে আমি এখন পর্যন্ত প্রায় 5 মাস আমি কোনো বেতন ভাতাদি পাইনি। আমি আমার দায়িত্ব সম্পূর্ণরূপে এখন আমার পোস্টিং প্লেসে আমি পালন করতেছি এবং আমি পালন করে যাব। এটা খুবই কষ্টের যে আমি আমার ফ্যামিলি নিয়ে এখন টোটালি আমি লোন করে চলতেছি এবং এটা আমি কতদিন চলবো সেটাও আমি বুঝতেছি না। 25তম বিসিএস এর একজন আছেন, তিনি মার্চ মাসের এবং রানিং মাসের বেতন পাচ্ছেন না। 27তম বিসিএস এর যিনি আছেন, উনিও 3 মাসের বেতন পাচ্ছেন না। আমার হচ্ছে গত 3 মাস আর কি, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসের বেতন হয়নি। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতন হয় আইবিএস নামক একটি সফটওয়্যারের মাধ্যমে। চিকিৎসকরা বলছেন, বেতন বিল জমা দিতে গেলে ওই সফটওয়্যারে অপর্যাপ্ত বরাদ্দ লেখা আসছে। আমি এবং আমার অধীনস্থ যে মেডিকেল অফিসাররা আছেন প্রায় আপনার 9 জন,
আসলে আমরা কেউ গত 3 মাস ধরে আমরা আসলে স্যালারি ড্র করতে পারতেছি না। প্রায় 2000-এর মতো ডাক্তার পাইনি। এরা যদি স্যালারি না পায়, বেতন ছাড়া কি যুদ্ধ করবে? খালি পেটে যুদ্ধ করবে? আর এই সময় কি কারো কাছে কি ধার পাওয়া যায়? স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলে জানা গেছে দ্রুতই সমাধান হবে বকেয়া বেতন, তবে কবে নাগাদ সমাধান হবে তা বলতে পারেননি। ডিজি হেলথ আমাদের কোনোদিন বলেনি যে তাদের কাছে কিছু অভিযোগ আছে যে কেউ কেউ বেতন পাচ্ছে না। এখন এক খাতের টাকা অন্য খাতে কিছুটা গেল কিনা, যেমন বেতন ভাতা সব কিছুর জন্য নির্ধারিত খাত থাকে, কিন্তু তো কোনো একটা সমস্যা ইন্টারনালে হয়তো হয়েছে, যে যেহেতু অভিযোগটা আমরা এখন পাওয়া শুরু করেছি, তো হোয়াট এভার ইজ দ্য কেস আমরা খুব দ্রুতই সেটা সলিউশন করে দেবো আশা করি। বেতনের মতো ন্যায্য পাওনা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার আর্জি জানিয়েছেন চিকিৎসকরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। চিরনিদ্রায় শায়িত হলেন দেশ বরেণ্য প্রকৌশলী ও জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। বাদ-জোহর ধানমন্ডি ঈদগাহ মাঠ সংলগ্ন মসজিদে তার নামাজে জানাজা শেষে দাফনের জন্য নেওয়া হয় বরেলি কবরস্থানে। সেখানে সমাহিত করা হয় ক্ষণজন্মায়ী ব্যক্তিকে। এর আগে তার জানাজায় উপস্থিত হন তার ছাত্র, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। করোনার কারণে আগেই সবাইকে বাসায় থেকে তার জন্য দোয়া করতে বলেন স্বজনরা। মিষ্টভাষী গুণীজনের শেষ বিদায়ে দেশের অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করেন জানাজায় অংশ নেওয়া ব্যক্তিরা। বঙ্গবন্ধু সেতু কিংবা পদ্মা সেতু অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, না হয় কর্ণফুলী টানেল, সবখানেই পরামর্শক হিসেবে যার নাম আসে তিনি জাতীয় অধ্যাপক ও প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী, যিনি স্বপ্ন দেখতেন একদিন বিজ্ঞানে নোবেল পাবে একজন বাংলাদেশি। সেই জামিলুর রেজা চৌধুরী ছিলেন একাধারে শিক্ষক, প্রকৌশলী, তথ্য প্রযুক্তি বিশ্লেষক এবং পরিবেশবিদ। ৭৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য এই মানুষ। কিন্তু বর্ণাঢ্য কর্মজীবন বলছে ইতিহাস তাকে সগৌরবে বহন করবে। আরো জানাচ্ছেন তানসির মেহেদি। যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে যাতে নাগরিকরা যে কোনো সেবা পেতে পারেন। পরিবেশ বান্ধব নগরের স্বপ্ন দেখা মানুষটির জন্ম সিলেটে। দিনটি ছিল 15 নভেম্বর 1943। বাবার চাকরির কারণে দেশ ঘুরে ঘুরে কেটেছে শৈশব। ম্যাট্রিকুলেশন পাশ করেন পুরান ঢাকার সেন্ট গ্রেগরিস থেকে। 1959 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে নাম লেখান আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে, যা আজকের বুয়েট। 1963 সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষে সেখানেই শুরু করেন শিক্ষকতা। 2001 সালে বুয়েট পর্ব শেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্যের দায়িত্ব নেন তিনি। 2010 সাল থেকে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য হিসেবে কাজ শুরু করেন তিনি। তিনি আপাতমস্তক একজন শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। শুধু প্রকৌশল খাতে নয়, সকল খাতে মননশীল চিন্তা ভাবনায়, উদ্ভাবনী শক্তিতে, দেশ গঠন এবং জাতি গঠন এবং অন্তর্ভুক্তিমূলকতায় সকলের জন্য সমাজ গঠনের বার্তা নিয়েছিলেন তিনি। তথ্য প্রযুক্তির প্রসারও ভূমিকা রেখেছেন এই গুণীজন। এ খাতে সরকারের বিভিন্ন পরামর্শক প্যানেলে ডাক পড়েছে তার। 1993 সালে বাংলাদেশের ইমারত বিধি তৈরিরও একজন পুরোধা জামিলুর রেজা চৌধুরী। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন তিনি। দেশের ভৌত অবকাঠামোর প্রতিটি পৃষ্ঠায় লেখা থাকবে বরেণ্য এই মানুষটির নাম। দেশের প্রথম মেগা প্রকল্প বঙ্গবন্ধু সেতু নির্মাণে আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের প্রধান ছিলেন তিনি। আর এখন পদ্মা সেতুর আন্তর্জাতিক পরামর্শক প্যানেলেরও নেতৃত্বে আছে এই মানুষটির নাম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল সহ চলমান নানা উন্নয়ন প্রকল্পেও তিনি বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। বহুতল ভবন নির্মাণ, স্বল্প খরচে আবাসন, ভূমিকম্প সহনীয় ভবন নকশা সহ বিভিন্ন বিষয়ে প্রায় 70টি গবেষণা প্রবন্ধ রয়েছে তার। এটা আমি মনে করি দেশের জন্য একটা বেশ বড় ধরনের ক্ষতি। এরকম জ্ঞানী, অমায়িক এবং অজাতশত্রু একজন ব্যক্তি খুবই বিরল। কাজের স্বীকৃতিও পেয়েছেন দুহাত ভরে। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদান রেখে 2017 সালে পেয়েছেন 21 পদক। 2018 সালের জুনে আরও 2 শিক্ষকের সঙ্গে তাকেও দেয়া হয় জাতীয় অধ্যাপকের স্বীকৃতি। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজুপুত্র শেখ জামালের আজ 67তম জন্মদিন এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে এতিম শিশুদের মধ্যে খাদ্য ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কয়েকটি মাদ্রাসায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ক্লাবটির সভাপতি সাফওয়ান সোফান তাসফির করোনা মহামারীতে সবাইকে নিজ বাসাবাড়িতে অবস্থান করে নিজের ও পরিবারের সবার স্বাস্থ্যের যত্ন নিতে এবং করোনা ভাইরাসজনিত সংক্রামক রোগের হাত থেকে দেশ ও জাতির রক্ষায় স্ব স্থান থেকে বিশেষ দোয়ার আহ্বান জানান। করোনা মোকাবেলায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মাণাধীন দেশের প্রথম অস্থায়ী হাসপাতালের 90% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। স্বাস্থ্য সচিব বলেন, দেশে করোনা ভাইরাসের ভয়াবহতা রোধে বৃহৎ স্বার্থে কাজে লাগানো সম্ভব এই অস্থায়ী হাসপাতালকে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। সামনের দিনগুলোতে করোনা ভাইরাসে আক্রান্তদের বৃহৎ আকারে সেবা প্রদানে প্রস্তুত হচ্ছে দেশের প্রথম অস্থায়ী হাসপাতাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় করোনা আইসোলেশন সেন্টার। ট্রেড সেন্টার ও কনভেনশন হল মিলে এরই মধ্যে স্থাপন করা হয়ে গেছে প্রায় 2000 বেড ও অন্যান্য সরঞ্জাম। বুধবার সকালে আইসিসিবিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে 12 এপ্রিল শুরু হওয়া এই অস্থায়ী হাসপাতালের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব। প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে করোনা চিকিৎসায় এই অস্থায়ী আইসোলেশন সেন্টার বড় ভূমিকা রাখবে বলে জানান তিনি। এখানে আমরা অনেকগুলা রোগীকে রাখতে পারবো এবং প্রস্তুতি প্রায় শেষ, যে এখানে বেড, তাদের অন্যান্য ফ্যাসিলিটি, এমনকি অক্সিজেনের ব্যবস্থা সবকিছু খুব একটা বড় লেআউট করে তারা করেছে। এই মাসের শেষেই আমরা আশা করছি এটাকে ফাংশনাল করতে পারবো। চিকিৎসক ও নার্সদের কক্ষ, পর্যবেক্ষণ ডেস্ক, হেল্প ডেস্ক সহ সবকিছুই বসানো হয়েছে পরিকল্পিতভাবে। সংযোগ স্থাপনের পথে অক্সিজেন ও ভেন্টিলেশনগুলো। আমরা অ্যারাউন্ড 90% কাজ শেষ হয়ে গেছে, জাস্ট এখন ফিনিশিং কাজ চলছে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকেই পরিকল্পনা করা হচ্ছে কোথায় আসলে অক্সিজেন বা ভেন্টিলেশন এই বিষয়গুলো। এখনও এটা পরিকল্পনার মধ্যে আছে, আমরাও প্রস্তুত যে সেরকম যদি পরিকল্পনা থাকে আমরা দ্রুত এটা সম্পন্ন করে ফেলব। আইসিসিবিতে করোনা চিকিৎসায় অস্থায়ী হাসপাতাল নির্মাণে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে সাড়া দিয়ে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্দেশনায় 2013 শয্যার হাসপাতাল ও 71 শয্যার আইসিইউ স্থাপনের কাজ শেষ হওয়া মাত্রই চিকিৎসার জন্য এটি খুলে দেওয়া হবে বলে জানান তারা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। করোনার কারণে বৈশাখের বেচাকেনা হয়নি, ঈদকে ঘিরে বিনিয়োগ হয়েছে 20,000 কোটি টাকা। এই অবস্থায় মার্কেট ও দোকান না খুললে বড় ঝুঁকির মধ্যে পড়বেন দোকান মালিক ও কর্মচারীরা। এক ভিডিও বার্তায় কথা জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। বৈশাখকে কেন্দ্র করে আমাদের প্রায় 5 থেকে 7,000 কোটি টাকা আমাদের বিনষ্ট হয়েছে। আমাদের রমজান মাসকে কেন্দ্র করে আমরা প্রায় 20 থেকে 22,000 কোটি টাকা বিনিয়োগ করেছি, সেটাও নষ্ট হওয়ার পথে। এই মুহূর্তে আসলে আমাদের নগদ টাকা প্রয়োজন। আমরা সরকারের স্বাস্থ্যনীতি মেনে আমরা মার্কেট এবং দোকানসমূহ খুলতে চাই। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বর্ণ প্লাস্টিক সার্জারি বিভাগে সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এবি আজাদ সজলের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরের লিফটের নিচ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনা রহস্যজনক দাবি করে ডাক্তার আজাদের স্বজনরা তার মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। বিষয়টি দুর্ঘটনাও হতে পারে বলে আশঙ্কা করছে মমতা হাসপাতাল কর্তৃপক্ষ। আর পুরো বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পুলিশ। এই ঘটনায় মমতা হাসপাতালের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নাটোরে আত্মসমর্পণকারী 23 চরমপন্থীর প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহা, আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্থানীয় সংসদ সদস্য সহ জেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থা এনএসআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাভাবিক জীবনে ফিরে আসা ও পুনর্বাসনের জন্য আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করা হয় বলে জানান বক্তারা। এবারে নিউজ 24 স্পোর্টস। করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা ফুটবল মৌসুম শেষ করতে চায় সবগুলো দেশ, তাই লিগ শুরু হলে লড়াই চলবে ব্যস্ত সূচিতে। ফুটবলারদের এমন ঝুঁকির কথা বিবেচনা করে আপাতত বদলি খেলোয়াড় 3 থেকে বাড়িয়ে 5 করার প্রস্তাব দিয়েছে ফিফা। বিস্তারিত রিপোর্টে। করোনায় অচল ক্রীড়াঙ্গন, গেল মার্চ থেকে প্রায় সব দেশে স্থগিত মাঠের ফুটবল। তবে দুঃসময়ের মাঝেও আসার দিনক্ষণ গুনছে অনেকেই। ইতালীয় ক্লাবগুলোর ফুটবলাররা ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করতে পারবে আগামী মাসের শুরু থেকে। অন্যদিকে জার্মান ও ইংলিশ ক্লাবগুলো ঝালিয়ে নিচ্ছে নিজেদের। অনুশীলন শুরু করার অনুমতি পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
তবে যে বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হলো মৌসুম শুরু হলে তা গড়াবে ব্যস্ত সূচিতে, যেখানে খেলোয়াড়দের উপর থেকেই যাবে অতিরিক্ত চাপ। কম সময়ে বেশি ম্যাচ খেলার কথা বিবেচনায় এনে ফিফার প্রস্তাব বদলি খেলোয়াড় বাড়ানোর 3 জনের সংখ্যা 5-এ নিয়ে যেতে চায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব এখন অনুমোদন পেতে হবে ফুটবলের নিয়ম তৈরির সংগঠন IFAB'র। তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিযোগিতার আয়োজকদের হাতে। এছাড়া অতিরিক্ত সময়ে খেলা গড়ালে আরও একজন বাড়তি খেলোয়াড় অর্থাৎ 6 জন বদলি খেলোয়াড় মাঠে নামাতে পারবে দলগুলো, এমনটাই ভাবছে ফিফা। প্রস্তাবিত এই নিয়ম প্রযোজ্য আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। আরিফুল ইসলাম, নিউজ 24। দর্শক, এই ছিল সন্ধ্যার সংবাদ আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।